বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফরহাদ, সম্প্রতি আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন, যারা বিগত আন্দোলনে সরকারের বিএনপির মিত্র হিসেবে কাজ করেছেন। সো অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি যে সরকার গঠনের পরে শরিক বা মিত্রদের কারো কারো মধ্যে অসন্তোষ, কেউ কেউ সরকারে আছেন, কেউ কেউ সংসদে আছেন। সো সামগ্রিকভাবে যারা নেই এসবের মধ্যে তাদের দিকেই সবার কৌতূহলটা। এবং আমি একটু আপনাদের বুঝতে চাই যে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান আপনাদেরকে কি বার্তা দিলেন, আপনারা কি দিলেন এবং শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালেন? তৃতীয় মাত্রা সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা। গতকালকে যে প্রধানমন্ত্রীর নৈশভোজ হলো, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে একসাথে জোটে আন্দোলন সংগ্রাম করছে এই দেশের ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পরিত্যক্ত করার জন্য, বিতাড়িত করার জন্য। সরকার 2026 সালের 17 ফেব্রুয়ারিতে সরকার গঠন করে এবং আমাদের 19 তারিখ অর্থাৎ 19 জুলাই উনি আমাদের দাওয়াতপত্র দেন, দীর্ঘ 5 মাস 2 দিন পর। বিএনপির সাথে আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম, প্রথম বিরোধী দলে ছিলাম, তারপর যুগপথে ছিলাম, এবং বিএনপি সবসময় আমাদের বলেছিল যে আমরা একসাথে আন্দোলন করব, একসাথে সরকার গঠন করব, সে সরকার হবে জাতীয় সরকার, এবং একসাথে নির্বাচন করব। সবাইকে তিনি হয়তো নমিনেশন দিতে পারেন নাই, কিছু কিছু লোককে দিচ্ছেন, কিছু কিছু লোককে নমিনেশন দেওয়ার পরেও বিদ্রোহী প্রার্থী থাকার কারণে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। তারপর সরকার গঠন করার পর আমরা 5 মাস 2 দিন পর উনি আমাদের ডেকেছেন। এর ভিতরে আমাদের যারা শরিক দল ছিলেন তারা বক্তৃতা দিয়েছেন ওই অনুষ্ঠানে এবং বলেছিলেন যে এটা কি ওয়েলকাম ডিনার না ফেয়ারওয়েল ডিনার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এটা ওয়েলকাম ডিনার, এবং অনেকে খুব প্রকাশ করেছেন যে আপনারা যে কথা বলেছেন সে কথা ঠিক মতো রক্ষা করেন নাই, আপনারাই সব করবেন। বিশেষ করে সাইফুল ভাই বলেছেন যে আপনাদের হাতে 100টা আপেল আছে, 100টা কি আপনাকে নিতে হবে। মিনস করছে যে কিছুদিন আগে যে মহিলা এমপি নির্বাচন হলো সবকটাই দল থেকে দিয়েছে। কিন্তু সুন্দর চমৎকারভাবে প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দীর্ঘদিন পর হলেও আমরা একসাথে বসছি, কারণ সরকার গঠন করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেল, বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যা কিছুটা সমাধান করতে করতে আমাদের একটু সময় লেগে গেছে। আমরা আশা করছি যে আপনাদেরকে সরকার থেকে বাইরে রাখবো না, আমরা একসাথে সরকার পরিচালনা করব বাই গ্র্যাজুয়ালি, এবং যার যে যোগ্যতম জায়গা আছে সেটা তাকে দিবে। ইভেন ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবও বলেছেন যে এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানেও আপনাদের সাথে আলোচনা করে ইয়ে করবে। আমরা মনে করছি যে আসলে 5 বছর আছে, তো দীর্ঘ মাত্র 5 মাস হয়েছে। এখন আমরা সরকার কি করে, তার কথা রক্ষা করে কিনা এটাও আমরা চিন্তা করছি। আমরা এটাকে বলেছি যে সরকারের অনেক ভালো কাজ আছে, সাথে সাথে কিছু খারাপ কাজও করছে, যেহেতু সামান্য ব্যাপার। সরকার যেমন কৃষি কার্ড করছে, সরকার যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেছে, সরকার যেমন এইবার হজ যেটা হয়েছে, হজেরটা খুব সুষ্ঠুভাবে হয়েছে, এটা খুব ভালো কাজ করছে। আমরা সরকারকে বলেছি যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পদ্মা ব্যারেজ করবেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা ব্যারেজ করবেন, এটা মানুষ বিশ্বাস করে এবং যে আপনার দ্বারা করা সম্ভব, যে আপনি আপনার কথা রক্ষা করবেন।
এবং আমরা চাই না এবং আমরা বিশ্বাসও করি না যে আপনি আপনার কথা থেকে ব্যাক করবেন। এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো এবং খুব উষ্ণ পরিবেশে এবং মোটামুটি যারা গিয়েছিলেন সবাই খুশি ওনার আচার ব্যবহার এবং কথাবার্তায়। ওকে, মিস্টার রাজিকুজ্জামান রতন, আপনি শুনছিলেন এবং আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে অভ্যুত্থানের যে শক্তি, যারা অভ্যুত্থানের সময় মাঠে ছিল, ওনারা যেমন একসঙ্গে মিত্র ছিলেন জোটগতভাবে বা যুগপৎ, তার বাইরেও অনেকে ছিলেন, বাট সবাই একই সঙ্গে একই সুরে কথা বলেছে। একটা অভ্যুত্থান হয়েছে, একটা নির্বাচন হয়েছে, সেই পর্যন্ত প্রায় একই সুরে ছিল। এখন নির্বাচনোত্তর পরে নতুন সরকার, তার কার্যক্রম সব মিলিয়ে এই যে সরকার সবাইকে নিয়ে চলতে চাইছে বলছে, এবং ওনারা যারা ছিলেন তাদের মধ্যে কিছুটা নৈরাশ্য, যারা কোনো সুবিধে পাননি, সেখান থেকে আবার হয়তো কিছুটা আশ্বাস পেতেন। সামগ্রিকভাবে আপনার মূল্যায়নটাকে আমি একটু বুঝতে চাই। ধন্যবাদ। আন্দোলন যখন চলে, আন্দোলনের সামনে একটা লক্ষ্য থাকে এবং আন্দোলনের ভেতরে একটা নৈতিকতা থাকে। আন্দোলনের সামনে লক্ষ্য থাকে যে কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আর নৈতিকতা হচ্ছে যে আন্দোলনে বিজয়ী হলে কি প্রতিষ্ঠা করবেন। তখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়েছিলাম। অনেকে ভিন্ন ভিন্ন অবস্থান থেকেও অভিন্ন লক্ষ্যের দিকে তাদের লড়াইটা ছিল। যেমন আমরা বাসদ, আমরা কোনো যুগপৎ কর্মসূচিতে ছিলাম না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সবসময় লড়াই করেছি। যেমন 2014 নির্বাচনটাকেও আমরা যেমন বয়কট করেছি, 2024 নির্বাচনকেও বয়কট করেছি, এবং আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি, দেশ থেকে টাকা পাচার, এবং সবচেয়ে বড় যে বিষয় যে গণতান্ত্রিক মূল্যবোধটার কী ধরনের বিপর্যয় হলো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতেই কীভাবে মুক্তিযুদ্ধের চেতনাটাকে চেতনা ব্যবসায় রূপান্তরিত করলো, এগুলোর বিরুদ্ধে আমাদের একটা নিরবিচ্ছিন্ন একটা লড়াই ছিল। এখন আন্দোলনের, যেমন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়েছিলাম, তার মানে আন্দোলনের ভেতরে নৈতিক একটা শক্তি তৈরি হচ্ছিল যে এই ব্যবস্থার অবসান হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমাদের দেখা দরকার যে বাধা অপসারিত হয়েছে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কিনা। 2 নম্বর, আমরা অর্থনীতিতে দুর্বৃত্তপনাটা প্রতিহত করতে চেয়েছিলাম। আমরা এখন দেখব যে অর্থনীতিতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে জনগণের আমানতটাকে ব্যক্তির পকেটে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াটা বন্ধ হয়েছে এবং নতুন করে জনগণের আমানত জনগণের কাছে ফিরে এসেছে। এগুলো যদি আমরা দেখি তাহলে 5 মাস খুব বেশি সময় নয়। এটা যেমন ঠিক 5 মাস কিন্তু আবার একটা ট্রেন্ড সেট করবার জন্য, একটা গতিপথ তৈরি করবার জন্য, একটা গতিমুখ নির্ধারণ করার জন্য একবারে কম সময়ও নয়। আমরা বিগত পার্লামেন্ট অধিবেশনের পরে বা পার্লামেন্টের বসার পরে আমরা 2টো অধিবেশন হতে দেখলাম। সেই 2টো অধিবেশনে কোন বিষয়গুলো আলোচনায় আসবে, কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, সেটা যখন আমরা দেখতে গেলাম, তখন আমাদের কিন্তু মনে হলো যে আন্দোলনের আকাঙ্ক্ষা এবং আন্দোলনের পরবর্তীতে সরকারের পদক্ষেপ, দুটোর মধ্যে বেশ বড় একটা ডিপার্চার হয়েছে। ভাইরা একটা আশাবাদী হয়েছেন যে তারা সরকার পরিচালনায় কিছুটা দায়িত্ব পাবেন, কিন্তু সরকার তো কোনো না কোনোভাবে কেউ না কেউ পরিচালনা করেই। জনগণের কি হবে, গুরুত্বপূর্ণ এটাই যে আমাদের বাংলাদেশের সরকারের চেয়ারটা 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য খালি থাকেনি। সেটা হয় সামরিক শাসন এসেছে, না হলে বেসামরিক শাসন এসেছে, না হলে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, না হলে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, কেউ না কেউ এসেছে, এবং রাষ্ট্রযন্ত্রটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে ছিল। এখন খেয়াল করে দেখুন তো, আজকেও পত্রিকার খবর হচ্ছে হামে মৃত্যু 800 ছাড়িয়ে গেল, গুটি গুটি পায়ে আসছে আমাদের ডেঙ্গু, এবং সেপ্টেম্বরের দিকে আবার চিকুনগুনিয়া। তো এগুলো ট্যাকেল করা কি খুব কঠিন ব্যাপার ছিল। 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন। স্বাস্থ্য খাতে যে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলা থেকে স্বাস্থ্য খাত শৃঙ্খলায় ফিরে আসার ক্ষেত্রে কী কী পদক্ষেপ এলো, বাজেটে তার প্রতিফলন কি, বাস্তবে তার দৃশ্যমান কতটুকু। শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ানক নৈরাজ্য তৈরি হয়েছিল গত 15 বছর। গত 1.5 বছর সেই নৈরাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল নতুন ধরনের বিশৃঙ্খলা, যে জোর করে দাবি আদায় করে ফেলা যায়, মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া যায়, পরীক্ষা বাতিল করা যায়, অটো পাস নেওয়ার কথা বলা যায়। তার মানে যে শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে সরিয়ে দিল, সেই শিক্ষার্থীরাই অগণতান্ত্রিক সুবিধা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল।
তাহলে রাজনীতির মূল্যবোধটা কোথায় হারিয়ে গেল? এই জায়গা থেকে এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি দেখতে চাই, শিক্ষার ব্যবস্থাটা কি দেখতে চাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দেখলে বোঝা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম একটা ধাক্কার মধ্যে পড়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9 লক্ষ, আর আগের বছরের যারা ফেল করেছেন কিংবা দ্বিতীয়বার পরীক্ষা দেবেন সেটা মিলে মোট সংখ্যাটা 12 লক্ষ দাঁড়ায়। খেয়াল করে দেখুন, এই যে 9 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে তাদের ব্যাচে তারা কিন্তু ক্লাস 1-এ প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছিল 29 লক্ষ। কেমন আমাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা বলবো, 29 লক্ষ প্রি প্রাইমারি থেকে তারা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন তখন সংখ্যাটা দাঁড়িয়ে গেল 9 লক্ষ। এরা এসএসসি পরীক্ষা দিয়েছিল 19 লক্ষ। কিভাবে শিক্ষার আঙ্গিনা থেকে ঝরে যাচ্ছে একদল মানুষ। আমরা আগামী দিনের গণতান্ত্রিক সমাজ তৈরি করব, জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করব, ডিজিটাল বাংলাদেশ তৈরি করব, এমনকি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপযোগী আমাদের যুবশক্তি তৈরি হবে, এরকম কথা আমরা শুনছি এবং এটা আমরা হওয়া দরকার। তা নাহলে আমাদের দেশ বাঁচবে না। আমাদের এই দেশের তো চাইলে আমি জমি বাড়াতে পারবো না, তাহলে আমাদের যে জনসম্পদ আছে, জমি বাড়বে না, কিন্তু জনসম্পদকে তো আমি সম্পদে রূপান্তরিত করতে পারবো। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার উপায় কি? মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা তো দূরের কথা, শিক্ষার আঙিনা থেকে ছিটকে পড়ছে কেন? এই জায়গায় আমরা খুব ভালো করে অ্যাড্রেস করতে হতে দেখলাম আমাদের বাজেটে কিংবা আলোচনায়। সংসদে কারোর মধ্যে কি এটা নিয়ে কোনো উদ্বেগ দেখলাম? বাজেটে বরাদ্দ কিছু বাড়ানো হয়েছে শিক্ষা। বাজেটের বরাদ্দটা দেখুন, একটা টেকনিক্যাল গতানুগতিক করে আমাদের বাজেটের 18% বাজেট বেড়েছে। তাহলে সেই অনুযায়ী তো আগের বাজেটের অন্তত গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষা, চিকিৎসা, কৃষি, অন্তত এই 3টা খাতে তো 18% করে এমনিই বাড়া উচিত। কিন্তু বাড়লো কোন কোন জায়গাগুলোতে বেশি? যে জায়গাগুলো আসলে জনগণের উপর বোঝা হিসেবে আছে, আমলাতন্ত্র যে বোঝা হিসেবে আছে, তার জন্যই আমি বরাদ্দ বাড়াচ্ছি। আর দেশটাকে বাঁচিয়ে রাখবার জন্য যে কৃষি, সেইখানে নজরটা কতটুকু? শিক্ষা এবং কৃষি এই দুটো ছাড়া আমাদের এই দেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো হচ্ছে উপরিকাঠামো, অর্থনীতির ভিত্তিটা তৈরি করতে গেলে শিক্ষা এবং কৃষি ছাড়া কি আমরা পারবো? ছোট্ট একটা উদাহরণ যদি আমরা দেখি, আমাদের একটু আগে অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়, চূড়ান্ত দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ। অভ্যুত্থানের পরে গত 2-3 বছরে সেই দেশটা কিভাবে ঘুরে দাঁড়ালো, কি অর্থনীতিতে, কি রাজনীতিতে, এমনকি কি সংস্কৃতিতে। তা আমরা অভ্যুত্থানের পরে বিপরীত পথে হাঁটার কথা ছিল, কিন্তু আমরা মনে হয় একই পথে হাঁটছি। সরকারের চেহারা বদল হলেই তো আর সরকারের চরিত্র বদল হয় না। সেই প্রশ্নটাও এখন কিন্তু উঠবে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো ডেমোক্রেটিক অ্যাটিটিউড দেখাচ্ছেন, তিনি অনেকগুলো বলবো যে নর্মস অ্যান্ড কালচার সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব নিয়ে আসার চেষ্টা করছেন যে শাসন ক্ষমতা থেকে দম্ভ দেখাবেন না। এগুলো মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, কিন্তু বাস্তবে যখন দেখছে তার প্রতিফলন সেগুলো কি খুব বেশি দেখছে? তখন একটা বা ওনার সহকর্মীদের মধ্যে, সহযোগীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ট্রান্সলেটেড হচ্ছে না। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি দেখি, তিনি অপচয় বন্ধ করার জন্য চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই শুনলাম, কিন্তু আমরা তার চারপাশে যারা আছে তাদের মধ্যে সুযোগ পেলেই অপচয় করার যে প্রবণতা আছে সেটা কি খুব বেশি বন্ধ করতে পারছেন? দলবাজি তিনি পায়ে সালাম করতে চেয়েছিলেন, সেটাকে তিনি নেন নেই। আচ্ছা, এটা অনেকে মনে করছে ঠিক আছে, এই তোয়াজটা বন্ধ হওয়া উচিত, কিন্তু তোয়াজ না হলেও অন্যভাবে যে তেলবাজি চলছে সেটাকে কি তিনি বন্ধ করতে পারছেন? উনি কিন্তু এমনি মন্ত্রী, সংসদ সদস্যদের ওনাকে নিয়ে কোনো প্রশংসা, কোনো সবাই করলে সব জায়গায় থামিয়ে দিচ্ছেন। এবং এটা হলো পার্সোনাল, মানে সরকার যখন হয়, একটা হলো পার্সোনাল নেচার, একটা হলো পলিটিক্যাল কালচার, আর একটা হলো পারপেচুয়াল ডেভেলপমেন্ট, মানে একটা ধারাবাহিক, সেটা ধারাবাহিকতা থাকবে। তাহলে হবে কি, মানুষ একসময় বলবে প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ, কিন্তু বাকিরা অতটা ভালো নয়। ডক্টর ফাহাদ, আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে। আমাদের রতন ভাই শ্রীলঙ্কার কথা বললেন, শ্রীলঙ্কার টাইমটা 2.5 বছর পর, এই সরকার 5 মাস। আপনি আর একটা কথা বললেন যে হামের মৃত্যুর কারণ, হামের মৃত্যুর কারণ করলাম এই সরকার না। আপনি যদি হামের মৃত্যুর কারণ দিতে চান তাহলে কিন্তু মানুষ কিন্তু আবার প্রশ্ন করছে যে ইন্টিম গভর্নমেন্টের কথা বলতে, যাদের জন্য হলো সরকারের অনেকের দাবি থাকা সত্ত্বেও কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, পদক্ষেপ, তদন্ত কোনোটাই করেনি। না,
এটা তদন্তের ব্যাপার চলছে। ইন্টিম গভর্নমেন্ট যদি টিকা আনতো বা টিকা তৈরি করতো তাহলে এই অবস্থা হতো না। বরং এই সরকারকে দিতে হবে, এই সরকার স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে উন্নতির দিকে দিতেছে বাজেট। প্রতিটা উপজেলায় 50টা করে শয্যাবিশিষ্ট ছিল, সমস্ত উপজেলায় বলছি 100 শয্যাবিশিষ্ট হবে চিকিৎসার জন্য। জেলা পর্যায়ে যেগুলো 100 সিট ছিল সেটাকে 250 করছে। এবং সরকার এটাও ঘোষণা দিয়েছে প্রতিটা জেলায় একটা করে মেডিকেল কলেজ তৈরি করা হবে পর্যায়ক্রমে। শিক্ষার ব্যাপারে আমাদের দেশে আমরা তো জাতি হিসেবে যেটা কি 17 বছর আমরা বিনা পরীক্ষায় বা পরীক্ষা দিয়ে কোন নকল করে পাশ করছে। এই সরকার আমাদের শিক্ষামন্ত্রী চাইছে যে না, লেখাপড়া করুক, পরীক্ষা ভালোভাবে হোক, তারপর পাশ করুক। এই কারণে প্রতিটা সেন্টারে ক্যামেরা বসিয়েছে। শিক্ষকদের বলেছে যদি কোনো শিক্ষক ছাত্র মোবাইল নিয়ে যায়, সেটা যদি চেক না করে তাদের বরখাস্ত করা হবে। তার সেন্টারে নকল ধরা হলে ওই সেন্টারে যারা ভিজিলেটর থাকবে তাদের বরখাস্ত করা হবে। আমরা তো চাই যে বাংলাদেশের 17 বছর যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য। কারণ আমাদের তো উন্নত বিশ্বে, সমস্ত বিশ্বে যে লেখাপড়ার মান যদি শিক্ষাগত গুণগত মান যদি উন্নত না হয়, আমরা কোথায় টিকে থাকতে পারবো না। সরকার তো আরও একটা চিন্তা করছে যে বাংলা ইংরেজির পাশে অন্য আরও 2টো ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং শিক্ষার বাজেটে কলম শিক্ষারই করে দিচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সরকার আসার পরই একটা বাজেট হলে যে 1 মাসে আমরা কি দেখছি, আমরা দেখছি যখনই বাজেট হয়, বাজেট ডিক্লেয়ার পরেই দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে এসে যায়। কিন্তু একটা জিনিস দেখতে হবে, বাজেটের পর কলম কোনো জিনিসের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কোনো ঊর্ধ্বগতি হয়নি। সেটা হয়নি, বাট ইনফ্লেশন তো গত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসেবে অনুযায়ী গত 3 মাস ধরে টানা একই না, সেটা এটাকে এবং সর্বোচ্চ এইটাই 3 মাস টানা একই। এইটাকে অতীতটাকে তো ভাঙে সে উন্নত করতে হবে। তার জন্য আপনাকে সময় দিতে হবে, সময় দিতে হবে। এদেশে গণতন্ত্র সময় দিতে হবে, অতীতের ধারাবাহিকতা বা অতীতের প্রভাব আছে সেটা, কিন্তু এটাও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের যে ধৈর্য, সেই ধৈর্য কতদিন এবং কতদিন এই অতীত বলে পার করতে পারবেন, সেই অ্যাসেসমেন্টটা আছে কিনা। বা আপনাদের তো বলতে হবে যে আমরা একদিন পরে এতদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ করবো, একদিনের মধ্যে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় একটা ধারণা দিয়েছেন, বাজেট বক্তৃতায় 2 বছর 1 বছরের ভিতরে আমরা এটাই করব। কারণ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছিল। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক থেকে অতীতের গভর্নমেন্ট, বিশেষ করে আওয়ামী গভর্নমেন্ট টাকা পয়সা লুট করে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিতেছে। এবং এটা কয় বছর লাগবে, কত সময় লাগবে, আমাদের অর্থমন্ত্রী তো বলি নাই যে 5 বছর লাগবে, বা উনি জনসাধারণদের হাতের ক্লাব দেওয়ার জন্য বলি নাই যে আমি 1 বছরের ভিতর বা 6 মাসের ভিতরেই করে দেবো। উনি বলছে যে আমাদের একটা টাইম দিতে হবে এবং সেই 2 বছরের ভিতরে এটা করবে, এবং পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা হচ্ছে। ভাই বললেন যে 12 লাখ এইচএসসি পরীক্ষা দিচ্ছে, প্রথম 19 লাখ থেকে 12 লাখ, যাতে ঝরে পড়ে না। যারা প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষাতে ঝরে না পড়ে, সেই জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে? সরকার ব্যবস্থা নিয়েছে যে প্রতিটা প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত তাদের টিফিন দিবে, দুপুরের লাঞ্চটা দিবে। তারা যাতে ভালোভাবে স্কুলে যেতে পারে তার জন্য তাদের ড্রেস বিনামূল্যে দেবে, তাদের বই বিনামূল্যে দেবে, তাদের জুতা বিনামূল্যে দেবে। এবং এটাতে একটা জিনিস দেখা যাচ্ছে, যখনই ছাত্রদের দুপুরের টিফিনের ব্যবস্থা করছে, তখনই দেখছে যে স্টুডেন্ট সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এই যে 29 লাখ বা 19 লাখে হয়েছে, সেটাই আবার 12 লাখে আসবে না। হয়তো এটা দেখা যাবে 2-3 বছর, এটা করলাম এই বছর বা পরের বছর দেখা যাবে না, 27 সালে দেখা যাবে না, এইটাই দেখা যাবে 28 সালে 29 সালে, যে না 12 লাখ 29 লাখ ভর্তি হলে সেখানে 25 লাখই পড়ে আছে, ঝরে পড়তেছে, ড্রপ আউট হচ্ছে না। এই জন্য আমাদের টাইম দিতে হবে। এই সরকার একটা ব্যাপার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অপচয় ছিল খাবারের ব্যাপারে,
এখন উনি আমাদের গতকালকে খাওয়ালো কি 150 টাকারও নিচে বাজেট। কি কি সাদা ভাত, হ্যাঁ ডাউল, একটা ভেজিটেবল আর মুরগির মাংস। আমি প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে ছিলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি 150 টাকার ভিতরে রাখছেন? হাসে বললো যে হ্যাঁ, সরকার অপচয় তো বেশি করা যাবে না। ডেজার্ট না, এই দই ছিল, দই খাওয়াচ্ছে। দই খাইছে। অতএব আমাদের তো টাইম দিতে। এই যে গণতন্ত্রের কথা বললেন, আমার তো মনে হয় এখন খুব সবাই যার যা মনের ইচ্ছা সে মত প্রকাশ করছে, সাংবাদিকরা যা লিখছেন, মানুষ মিটিং মিছিল করছে, এর জন্যই তো কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না, কাউকে রাত্রিবেলা তো ডিবিতে যেয়ে তুলে নিচ্ছে না। অর্থাৎ আর গণতন্ত্রে প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে যেতেন 1 ঘন্টা আগে সব রাস্তাঘাট বন্ধ করে থাকতো। এখন প্রধানমন্ত্রী কি দেখছে, মানুষ ওর বলতেছে যে প্রধানমন্ত্রীর সিকিউরিটি বাড়ানো দরকার। এত এই সিকিউরিটি কি, প্রধানমন্ত্রী পাবলিকও দাঁড়ায় আছে ট্রাফিকের জন্য অবস্থায়, উনি দাঁড়ায় আছে। এবং এখন তো কেউ বলতে পারবে না যে প্রাইম মিনিস্টার তেনার গুলশান বাসা থেকে সচিবালয় আসবে, রাস্তাঘাট সব বন্ধ করে দেবে। থ্যাংক ইউ, আমি আসছি আপনার কাছে। মিস্টার রাজিকুজ্জামান রতন, আপনি বলবেন। আমার আরেকটা প্রশ্ন আছে যে সংসদের দুটো অধিবেশনের কথা আপনি উল্লেখ করলেন এবং কি আলোচনা হয়, এটা তো বাংলাদেশের কালচার, পলিটিক্যাল কালচার আমরা বুঝতেই পারি, যারা সরকারের কাছাকাছি থাকে, মিত্র থাকে বা সরকারি দলে থাকে, তারা সবাই কিছু না কিছু পেতে চায়, হতে চায়। বাট একটা গণতন্ত্রের জন্যে শক্তিশালী বিরোধী দল দরকার, সংসদের ভেতরে বাইরে। বিরোধী দল যারা সংসদে আছে তাদের পারফরমেন্স কি দেখলেন, এবং সংসদের বাইরে তাদের অ্যাক্টিভিটিস আসলে কি? তারা কি কোনো হোপ তৈরি করতে পারছে মানুষের জন্য, যে মানুষের হয়ে তারা আসলে কাজ করবেন, কথা বলবেন, নাকি নৈতিকতার নামে, আদর্শের নামে নানা রকমের অনৈতিক কাজকর্মে নিজেদের যুক্ত করবেন? সংসদে গিয়ে ওই এটা চাই, ওটা চাই, এটা দরকার, ওভেন চাই, এয়ার কুলার চাই, বা এরকম। আমি একটু শুনতে চাই আপনার কাছে। সংসদে বিরোধী দল সংখ্যা যাই হোক না কেন, তারা গণমানুষের আকাঙ্ক্ষাটা তুলে ধরবেন, সরকারের দুর্বলতাটা উন্মোচিত করবেন এবং ভবিষ্যতে একটা রূপরেখাও তার দাঁড় করাবেন, এটাই প্রত্যাশিত। সংখ্যাটা সবসময় এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সম্পর্কে এখন বাইরে যেসব খবরাখবর, যেসব ভিডিও চিত্র বেরোচ্ছে নানা বিষয় নিয়ে, সেটাও অনেকের মধ্যে নানা রকমের। কিন্তু এবারের বিরোধী দল, সংসদে যারা বিরোধী দল, তাদের পারফরমেন্স তাদের রাজনৈতিক চিন্তা অনুযায়ী তারা দেখাচ্ছেন, তারা ওই রাজনৈতিক চিন্তাই তো করেন। একজন সংসদ সদস্য তিনি যখন বলেন যে আমাদের বাজেট ৬,০০০ কোটি টাকা হলেই যথেষ্ট হতো, তাহলে বুঝতে হবে তার বাজেট সম্পর্কে ধারণাটা কতটুকু। যেখানে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বলছেন তিনি। আচ্ছা, তারপরে কি সংসদে অসত্য বক্তব্য দিচ্ছেন একদম সংসদীয় দলের প্রধান, যাচাইও করছেন না, এবং তারপরে এটা যখন অসত্য বলে প্রমাণিত হচ্ছে, এটা লজ্জাও পাচ্ছেন না কিংবা এটার জন্য তিনি দুঃখ প্রকাশও করছেন না। তাহলে সংসদে কিন্তু এইটা খুব একটা নেগেটিভ দৃষ্টান্ত তৈরি হলো যে সরকারের প্রতিটি পদক্ষেপকে পর্যালোচনা করা, এবং সেই পদক্ষেপটা শুধু সমালোচনা নয়, আরও কি হলে ভালো হতো। যেমন আমরা যদি বলি যে আচ্ছা, বাজেটে কৃষি খাতে ৫% বরাদ্দ আছে, শুধু বরাদ্দ ৭% করলেই কি হবে, নাকি বরাদ্দটা কোথায় বরাদ্দ করতে হবে? আমি যদি বরাদ্দ বাড়িয়ে শুধুমাত্র কিছু কর্মকর্তা নিয়োগ দেই, সেটা ভালো হবে, নাকি কৃষির জন্য কোন কোন জায়গায় আমাদের নজর দেওয়া দরকার? তাহলে এগুলো লোকেট করার দায়িত্ব না বিরোধী দলের? বিরোধী দল দেখুন পুরো সময়টাই আমাদের সংসদে তারা সময় কাটালেন কিভাবে যেন তাদের দায়িত্বটা পালন করতে না হয়। দুটো দায়িত্ব, একটা হচ্ছে তারা তো জনগণকে হয় বেহেশতে পাঠানোর চেষ্টা করেছিলেন, অথবা নিজেরা বাংলাদেশকে বেহেশত বানাবেন, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, তাহলে সেই যে এক ধরনের প্রতারণামূলক প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, দিয়ে তারা যে পার্লামেন্টে গেলেন, এবং পার্লামেন্টে যাওয়ার পরে যখন তারা তাদের হলফনামাটা জমা দিলেন যে তারা কত নির্বাচনে খরচ করেছেন, তারা কি নিজেদের সঙ্গে সঠিক আচরণটা করেছেন? নিজেদের সঙ্গে নিজেরা কি প্রতারণা করেননি? এই প্রশ্ন যদি থাকে। আর পার্লামেন্টে গিয়ে জনগণের সঙ্গে কি করলেন? প্রথমে বলেছিলেন যে তারা কেউ কখনো সরকারি গাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট এগুলো তারা নেবেন না। পরেই দেখা গেল যে তাদের সহযোগী একজন যখন গাড়ির কথা বললেন, আর একজন আবার দাঁড়িয়ে বললেন যে ছোটরা কিছু আবদার করলে সেটা পূরণ করতে হয়।
পার্লামেন্ট কি ছোট বড় এইভাবে নির্ধারণ করা হবে, নাকি তিনি একজন মাননীয় সংসদ সদস্য? তাহলে এই যে নর্মসগুলো তারা কিন্তু খুব ভালোভাবে মেনে চললেন না। তারপর হচ্ছে ধরুন একটা এত বড় গোটা দুনিয়া আজকে একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে যে ফেললো দুনিয়াকে, কারা ফেললো? তাদের বিরুদ্ধে তারা প্রচুর কথা বলছেন না। পার্লামেন্টে একবারও কি আমাদের সংবিধানে যে উল্লেখিত আছে যে বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি মেনে চলবে, বাংলাদেশ কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্বের নীতি মেনে চলবে এবং বাংলাদেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেখানে লড়াই হবে তাদের পাশে দাঁড়াবে, একবারও পার্লামেন্টে তারা কি উত্থাপন করলেন যে আমাদের ইরানের পাশে দাঁড়ানো দরকার? করলেন না তো। সরকার করেনি, সেটার জন্য একটা সমালোচনা তারা করতে পারতেন, কিন্তু নিজেরা কি এটা করেছেন? করেননি। বরঞ্চ সরকারের দিক থেকে যদি পার্লামেন্ট মেম্বারদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হয় তাহলে তারা বলতেন যে আমরা কমিটেড জনগণের কাছে যে আমরা প্লট ফ্ল্যাট নেব না, ফলে আপনারাও নিতে পারেন না, নেওয়া উচিত নয়। এই গরিব দেশের টাকা এইভাবে পার্লামেন্টের সদস্যদের জন্য আমাদের অপচয় করা উচিত নয়, সেটা তারা করেননি। এমনকি যদি বলি যে আমাদের কৃষি নীতিটা কেমন হলে ভালো হয়, শিল্পনীতিটা কেমন হলে ভালো হয়, বাজেটে কোন কোন খাতে বরাদ্দের নজরটা দেওয়া দরকার, সেগুলো করলে ভালো হয়, সেরকমও কোনো আলোচনা আসেনি। পুরো আলোচনাটা তারা দেশের আলোচনাটা আটকে রেখেছেন সংস্কার নিয়ে, আর বাইরের আলোচনাটা তারা এমনভাবে আটকে রাখলেন যে বাংলাদেশদের নির্বাচনের 3 দিন আগে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলো। চুক্তি খেসারত হয়তো আমাদেরকে কতদিন ধরে দিতে হবে আমরা জানি না। তা বিরোধী দলের পক্ষ থেকে তো এই বিষয়টা একটু আলোচনা হওয়া দরকার ছিল যে এটা কেমন চুক্তি হলো, প্রথমত নির্বাচনের 3 দিন আগে, দ্বিতীয়ত এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করলো কিনা। সময় একটা ফ্যাক্টর, এত তাড়াহুড়ো কেন ছিল? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ কি হারালো অথবা কি পাবে, সেটার একটা শ্বেতপত্র দাবি করতে পারতো। আর একটা জিনিস সংসদে উত্থাপিতই হলো না যে 18 মাস যে অন্তর্বর্তীকালীন সরকার দেশটা পরিচালনা করলেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার ক্ষেত্রে একটা শ্বেতপত্র তো দাবি করতে পারতেন। আমরা যেমন বাইরে থেকে বাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম এটা শ্বেতপত্র হওয়া উচিত, এটা একটা ডকুমেন্ট হওয়া উচিত যে একটা এত বড় অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলেন তারা অন্তত একটা দিক নির্দেশনা তৈরি করে যাবেন। যেমন এখনও আমরা অনেক সময় খেয়াল করি যে একসময় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন শাহাবুদ্দিন সাহেব, তিনি তার জীবন আচরণে এবং প্রেসিডেন্ট হিসেবে তার সময়কালে তিনি কিভাবে একটা নীতিনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। ভবিষ্যতে কেউ যদি গবেষণার জন্যও করে কাজটা করে তাহলে দেখবেন যে যতটুকু প্রয়োজন তার বাইরে তিনি নিয়েছেন কিনা, রাষ্ট্রের কোনো সম্পদ তিনি অপব্যবহার করেছেন কিনা, কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কোনো সম্মাননা তিনি পেয়ে থাকেন সেটা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন নাকি রাষ্ট্রের কোষাগারে দিয়েছেন। এই যে দৃষ্টান্তটা তৈরি করেছিলেন, আমরাও একটু দেখতে চাইতাম যে এত রক্ত এত জীবনদানের পরে যে সরকার ক্ষমতায় হলো, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র আমরা চাই। তাহলে এটা বেরিয়ে আসতো চিকিৎসায় কেন এই বেহাল দশা, শিক্ষার কেন বেহাল দশা, আমাদের কৃষি কেন ঘুরে দাঁড়াতে পারলো না, আমাদের কর্মসংস্থানের জায়গাটা কেন হারালো। একদিকে বলছে গোটা দুনিয়া নাকি আমাদের কাছে বলছে আমাদের থেকে লোক চায়, এখন দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে ভিসাই ঠিক মতো দিচ্ছে না। এই যে এক ধরনের অতিশয়োক্তি ছিল অথবা অতিরঞ্জিত কথার ফাঁদে বাংলাদেশকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, এগুলো তো প্রত্যেকটা জবাব দেওয়া উচিত। কেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক যাওয়ার সময় 69,000 টাকা যেখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ছিল টাকা খরচ করার কথা ছিল, সেটা অন্তর্বর্তীকালীন সরকার 1,70,000 টাকা উন্নীত করলেন, 1 লাখ টাকা বাড়িয়ে দিলেন কেন, কার স্বার্থে? এগুলো কি আলোচনায় আছে? নাকি অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক না কেন তার বেনিফিট আমরাও নেব, এটা একটা বেনিফিটের কন্টিনিউয়েশন থাকুক। আমরা চেয়েছিলাম একটা অধিকারের সম্প্রসারণ ঘটুক, এখন সুবিধার সম্প্রসারণ ঘটছে। তো এইগুলো অন্তত করা দরকার ছিল। এগুলো সরকারি দল করবে না বুঝলাম, সরকারি দল তারা রাষ্ট্র ক্ষমতার সর্বাধিক সুবিধা নেবে, কিন্তু বিরোধী দলের ভূমিকাটা কি এখানে? পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা যে পারফরমেন্স শো করেছেন এটা পার্লামেন্ট মেম্বার হিসেবে যেমন যথাযথ নয়, দুঃখের সঙ্গে বলতে হবে জনগণের স্বার্থেরও কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। এই কথা সূত্রে আমরা এটাও দেখলাম গণমাধ্যম সূত্রে যে সরকারি দলের কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রীও যেভাবে সুযোগ সুবিধা নিজের জন্য, নিজের এলাকার জন্য, নিজের পরিবারের জন্য, একই ধারা আমরা বিরোধী দলের মধ্যেও দেখলাম তারা ওই যে সরকারি কাজকর্ম করতে আত্মীয় স্বজনকে নানা প্রশ্রয় দেয় এবং নানা রকমের নৈতিক স্খলন। এবং সর্বশেষ তো একটা ভিডিও ভাইরাল এখন একজন সংসদ সদস্যের জামাতের। সো মানুষ আসলে কাদের নিয়ে আশা করবে?
বর্তমান বিরোধী দল নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও প্রতিশ্রুতি পার্লামেন্টে এসে বলিনি। আমরা সাধারণত দেখি যে সরকারি দল কিছু সুযোগ সুবিধা নেয়, কিন্তু বিরোধী দল তার চাইতে কোনো অংশে কম সুযোগ সুবিধা নিয়ে নেয়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, শেষে 3 দিন আগে একজন উপদেষ্টা বলেছেন যে এই চুক্তির বিষয়ে বর্তমান যে বিরোধী দল আছে তাদের সাথে আলোচনা করেছে, আলোচনা করে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। কিন্তু এই কারণে বর্তমান বিরোধী দল এই ইসের কথা বলছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটার আমাদের দেশের জন্য কী কী ক্ষতিকর সেটা পার্লামেন্টে বলছে না। বিরোধী দল পার্লামেন্টের ভিতরে এক টাইপের কথা বলে, বাইরে এসে আর একটা কথা বলে। বাইরে এসে এমনভাবে কথা বলে যেন সরকারকে 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে আউট করে দেবে, আবার ভিতরে যেয়ে সেই সমস্ত করে, এর কোনো প্রতিফলন দেয় না। বিরোধী দল তো নির্বাচনের মানুষের সাথে অনেক কথা প্রতিশ্রুতি দিয়েছে, ভাই বলছে তাদের বেচতে নিয়ে যাবে। এখন বেচতে তো দূরের কথা, দোজকে নেওয়ার মতন ব্যবস্থা তারা করছে না। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের সম্বন্ধে বিরোধী দল বলছে যে না এখানে এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে, এই যোগাযোগ ব্যবস্থা উন্নতি করলে এই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি হবে, এই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি হলে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পার্লামেন্টে দেখবেন এই ধরনের কখনো কোনো কিছু বলি নেই। তিনি একটা বিষয় আছে যে ভাইয়া রতন ভাই যেটা বলছে এটা আমি স্বীকার করি, সংস্কার নিয়ে মনে হয় যে পার্লামেন্টে গেছে সংস্কার জন্য। তুমি জনগণের সাথে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পার্লামেন্টে কি করেছো? সেটা তো কিছু করেন নাই। বিরোধী দলের তো দোষ শুধু সরকারি দলের হয়। আমি নড়াইল দিয়ে ধানের শীষ ইলেকশন করেছিলাম, আমার ওখানে জিতেছে জামাতের লোক, কারণ একটা বিদ্রোহী প্রার্থী থাকে। সেই জামাতের যে এমপি আতাউর রহমান বাচ্চু, এই সরকারের যে থোক বরাদ্দ আসছিল মানুষের, সেখানে তার ছেলে, তার মেয়ের জামাই, তার জামাই যেটা পার্লামেন্টে উঠছিল, সব সুযোগ সুবিধা তো তারা নিচ্ছে, কিন্তু তার যারা জামাত করে তাদেরই দিবে, জামাত ছাড়া অন্যদের কোনো ইয়ে না। কিন্তু উনি তো নির্বাচিত হয়ে গেছে সেই এলাকার টোটাল জনগণের জন্য। আমরা সরকারকে, আবার বিরোধী দল বলছে যে সরকারি দলের সংসদ সদস্য এই সব সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা পাচ্ছেন না। না না, তারা এই যে বিশেষ করে নড়াইলে দুইয়ের যে আমি আমার এলাকার বলি, যে সমস্ত থোকবরাদ্দ আসে, যে সমস্ত কাবিকা আসে, যে সমস্ত ডেভেলপমেন্ট উন্নয়ন আসে, 50% আগে এমপি নেয়, আর যে বাকি 50% থাকে 50% তখন তার দল নেয় জামাত, আর বাকিটা বিএনপি। তাহলে বিএনপি পাচ্ছে 25%, 75% পাচ্ছে জামাত। অর্থাৎ এইটাই তো বললে হবে না যে বিএনপি সব নিচ্ছে জামাত নিচ্ছে না। ভাই ঠিকই বলেছেন। একজন বললেন যে আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য বিরোধী দলের একজন সদস্য আমাদের গাড়ি দরকার। ওই গাড়ির ব্যাপার কেন সবাই বলছে পরে যে ঠিক আছে, কিন্তু দেশের রাষ্ট্রের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের জনগণের উন্নয়নের জন্য কী কী করা দরকার সেটার ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তৃতা বিরোধী দল পার্লামেন্টে তুলে নেই। জি, রাজিকুজ্জামান রতন, আমি একটু অর্থনীতির দিকেও যেতে চাই, এবং আপনারা কি মনে করেন যে দেশের মানুষ আসলে কতটা স্বস্তির মধ্যে আছে সামগ্রিকভাবে, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের যে হালচাল, এবং বিশেষ করে সাধারণ মানুষ? আমাদের অর্থনীতির যদি প্রধান দুটো খাত বলি, একটা আমাদের কৃষি আর একটা আমাদের শিল্প। হ্যাঁ, শিল্পের ক্ষেত্রে আমরা যদি বলি রপ্তানি যোগ্য শিল্প হচ্ছে আমাদের একমাত্র গার্মেন্টস, তৈরি পোশাক খাত, তৈরি পোশাক। আমাদের মোট এবং অতিমাত্রায় নির্ভরশীল এবং কোনো বহু ডাইভার্সিফিকেশন নাই, ঝুঁকিপূর্ণ নির্ভরশীলতা। মানে একটা বিষয়ের উপর নির্ভরশীলতা কোনো দেশের অর্থনীতির জন্য ভালো হয় না। সেটা যেমন দেশের অর্থনীতির জন্য ভালো হয় না, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও ভালো হয় না। এটাকে অনেকে চাপ হিসাবে কাজে লাগাতে পারে। আমাদের 4 বছর পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে। ভিয়েতনামের রপ্তানি আয় কিন্তু $200 বিলিয়ন বেশি। আমরা রপ্তানি আয়
$56 বিলিয়ন উপরে যেতে পারছি না, তাও আবার তৈরি পোশাক নির্ভর। আমাদের পাট, আমাদের চামড়া, আমাদের চা, এমনকি আমাদের চিনি, আমাদের যদি স্থায়ী যদি 4টা শিল্পের কথা বলি, 4টাই কিন্তু ধ্বংসের দিকে চলে গেছে। এখন আমাদের চায়ে রপ্তানির পরিমাণ খুবই নগণ্য। অথচ শ্রীলঙ্কা তার সিলন টি সেটা কিন্তু বিশ্বে একটা ব্র্যান্ড করে দিয়েছে। বাংলাদেশেও কিন্তু এটার একটা বিরাট সম্ভাবনা ছিল, একসময় আমরা তো চায়ের দেশে ছিলাম। তো কেন এগুলো হলো আমাদের? গত 15 বছরে একটা অতিমাত্রায় আমদানি নির্ভরশীলতা আমাদের ছিল। আমরা কাঁচামরিচ পর্যন্ত আমদানি করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এই অতিমাত্রায় আমদানি নির্ভরশীলতা এবং একটা মাত্র ক্ষেত্রে রপ্তানি নির্ভরশীলতা, এই দুটো অর্থনীতিকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে এসেছিল। এই জায়গায় অর্থনীতিকে বাঁচিয়ে দিয়েছে বারবার আমাদের প্রবাসী শ্রমিকরা। এবারও প্রায় $32 বিলিয়ন যদি আমাদের রেমিটেন্স এসে থাকে, এই আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিটা এইটাই কিন্তু এই মানে রেমিটেন্স দিয়ে আমরা পূরণ করছি। সেক্ষেত্রেও খেয়াল করে দেখুন, সবচেয়ে কম মজুরিতে কাজ করে বাংলাদেশের শ্রমিকরা, সবচেয়ে বেশি পয়সা খরচ করে বিদেশে যায় বাংলাদেশের শ্রমিকরা। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে মাইগ্রেশন কস্ট, এই অঞ্চলের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি। রেমিটেন্স পাঠানোর রেট সবচেয়ে কম, কারণ তারা তো কম বেতনের কাজ করে। একদম না খেয়ে আমাদের মানে জীবনের অনেক আশাকে অপূর্ণ রেখে পরিবারের জন্য টাকা পাঠায় আমাদের এই প্রবাসী বন্ধুরা। এবং আমি অনেকের কাছে এরকম গল্প শুনেছি, তারা বাইরে কখনো 1 কাপ চা বা 1 কাপ কফি কখনো খান না। তারা চিন্তা করেন 1 কাপ চা কফি খেতে গেলে রিয়ালে কত খরচ হয়, ওই টাকাটা দেশে পাঠালে আমার পরিবারের কতটুকু কাজে লাগবে। ফলে তার এই ঘাম ঝরানো টাকা, তার কষ্ট করা টাকা, এইটি কিন্তু আমার দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা পূর্ণ করে। তাদের ব্যাপারে আমাদের ভূমিকাটা কি? তাদের বিদেশ গমনটাকে আরও সহজ স্বচ্ছন্দ করা, তাদের রেমিটেন্সটা যেন প্রপার চ্যানেলে আসে সেই ব্যবস্থাটা করা, সেগুলোও খুব বেশি নজর দেখলাম না। ফলে অর্থনীতিতে যদি দেখি, কৃষিকে খেয়াল করে দেখুন, এবারও আমাদের কৃষিতে আলু নিয়ে আমাদের চাষিদের কি মহা বিড়ম্বনা। 1,03,00,000 টন আলু উৎপাদন করেছে, মানে আলু উৎপাদন করাটা কৃষকদের মনে অপরাধ হয়ে গেল। বড় মৌসুমে ধান চাষ করাটাই মনে হয় কৃষকদের অপরাধ হয়ে যায়। একটা হিমাগার আমাদের বাজেটে যদি আমরা দেখতাম যে উপজেলায় আমাদের মেডিকেল কলেজ খুব দরকার, মানে জেলায় মেডিকেল কলেজ খুব দরকার, উপজেলায় হাসপাতাল খুবই দরকার, এটা খুবই দরকার। কিন্তু উপজেলায় খাদ্য নিরাপত্তারও খুব দরকার। প্রত্যেকটা উপজেলা, বিশেষ করে যে এলাকাটা যে ধরনের ফসলের জন্য উপযুক্ত, সেই এলাকায় সেই ধরনের ফসল সংরক্ষণের একটা ব্যবস্থা যদি থাকে এবং এটা যদি প্রায়োরিটিতে দেওয়া হয়, তাহলে কত টাকা লাগে? আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান কিনবো, বোয়িং বিমান কিনবো, তার জন্য এক একটা বিমানে গড়ে প্রায় 3,000 কোটি টাকার মতো পড়ে। 3,000 কোটি টাকা হলে, একটা বিমানের টাকা হলে আমাদের প্রায় 300-র উপরে হিমাগার স্থাপন করা যায়। উপজেলার একটা আমাদের কোনটা দরকার এখন? হেলিকপ্টার দরকার না হিমাগার দরকার? এগুলো একটু বিবেচনা করা দরকার ছিল। প্রায়োরিটিতে, অর্থনীতিতে কোনটা আমার প্রায়োরিটি হবে? তারপর হলো যে আমাদের কর্মসংস্থান, এই বিপুল পরিমাণ 2.2 মিলিয়ন, মানে প্রায় 22 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর কাজের উপযুক্ত হচ্ছে। বাংলাদেশ কাজ দিতে পারে কতজনকে? 2 লাখ, 3 লাখ। 11 থেকে 12 লক্ষ ছেলে মেয়ে চলে যায় দেশের বাইরে, জায়গা জমি বিক্রি করে হোক, লোন নিয়ে হোক। এবং ঝুঁকিপূর্ণভাবে বিদেশ গমনের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে শীর্ষে। ভূমধ্যসাগরে ডুবে মরছে আমাদের ছেলেমেয়েরা, গহীন অরণ্যে ডুবে মরছে আমাদের ছেলেমেয়েরা, এমনকি রাশিয়াতে গিয়েও যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা জীবিকার জন্য। সে তার জীবন বাঁচাবার জন্য গিয়ে সে জীবনহানির মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আমাদের একটু নজর দেওয়া দরকার। আমাদের স্কিল ডেভেলপমেন্ট, মানে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নজরটা কোথায় দেবো? আমরা যদি 5টা বছর চোখ বন্ধ করে অন্য অনেক কিছু বাদ দিয়ে শিক্ষা এবং কৃষিতে বরাদ্দ বাড়াই, তাহলে হবে কি, কৃষির এই নির্ভরশীলতা, আমাদের প্রতি বছর 70 লক্ষ টন খাদ্যশস্য আমদানি করতে হয়। ভাবা যায়? কেন আমাকে খাদ্যশস্য আমদানি করতে হবে বিদেশ থেকে? তারপর আবার চুক্তিতে আছে বাধ্যতামূলক 7 লক্ষ টন করে আমার আমেরিকা থেকেই আমদানি করতে হবে। তো এই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, যে আমাদের জমির পরিমাণ কত, সেই জমিতে ফসল কি হতে পারে, তার ম্যাপিংটা আমাদের আছে, সবই কৃষি বিভাগে সবই আছে। এখন দরকার সেই পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া। আমাদের হাওর, বিস্তীর্ণ হাওর অঞ্চল, আমাদের 24,000 কিলোমিটার দীর্ঘ আমাদের নদী, তার মধ্যে মাত্র 6,000 কিলোমিটার নাব্যতা আছে। এখন খাল খননের কর্মসূচি নেওয়া হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু খেয়াল রাখতে হবে নদীগুলো ভরাট হয়ে গেলে
খাল খনন করে কি আমি পুরো সাফল্যটা অর্জন করব? ফলে সেই জায়গায় নদীগুলো দখল করছে কারা, নদীগুলো দূষণ করছে কারা? দখল এবং দূষণ বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো যাবে না। নদীকে বাঁচানো না গেলে খালকে খুঁড়েও আমি পানি সেখানে রক্ষা করতে পারবো না। ফলে আমরা যদি বলি অর্থনীতির সঙ্গে যদি আমাদের ভবিষ্যৎ জড়িয়ে থাকে, তাহলে অর্থনীতির পরিকল্পনাটাকেও আমাদের করতে হবে একদম রুটে। এবং সেই ক্ষেত্রে বারবার এটাই খেয়াল রাখতে হবে, একটা দেশকে, আমাদের মতন দেশ 3 দিক দিয়ে ঘিরে আছে ভারত, তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়। একদিকে আছে মায়ানমার, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়। তাহলে আমরা কীরকম একটা দেশের মধ্যে পড়ে আছি? ফলে আমাদের নিজস্ব জেনারেশনটা যদি না বাড়ানো যায়, সেটা পাওয়ার জেনারেশন হোক, ইনকাম জেনারেশন হোক, রেমিটেন্স জেনারেশন হোক, এমনকি আমাদের যে জেনারেশন এসেছে তাদের স্কিল জেনারেশন যদি করতে চাই, সেই সব জেনারেশনের জন্য পরিকল্পনাটা আমাদের খুব দরকার। এবং সেক্ষেত্রে আমাদের নজরটা দিতে হবে এমনভাবে যে আমাদের প্রত্যেকটা পয়সার যেন একটা পারফেক্ট ইউটিলাইজেশন হয়। ডক্টর ফারহাদ। আমাদের এটা সত্য যে আমাদের 2টি সেক্টর থেকে ফরেন রেমিটেন্স আসে, একটা হচ্ছে গার্মেন্টস এবং আরেকটা হচ্ছে শ্রমিকদের। এই শ্রমিকদের যা যায় এটা শ্রমিক বলে, কোনো ট্রেনিং আনস্কিলড, আনস্কিল্ড শ্রমিক বলে। সেই জন্য সরকার যে প্ল্যান নিয়েছে, পরিকল্পনা করছে যে প্রতিটা উপজেলায় শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং ইউনিয়ন পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। সরকার চিন্তা করছে, আগে যেটা ছিল যে আমাদের বিদেশে যে দূতাবাসগুলো ছিল এটা পর্যবেক্ষণ করতো না, সরকার এখন কঠোরভাবে সেটাকে নির্দেশনা দিয়েছে শ্রমিকরা যাতে বিদেশে ঠিক মতন কাজ করতে পারে তাদের দেখাশোনার জন্য ল্যাবরেটরি থেকে নির্দেশনা দিয়েছে এবং তাদের পারফরমেন্স কি সেটাও রাষ্ট্রদূতদের এদেশে পাঠানোর জন্য বলেছে। কৃষকদের জন্য সরকার আসছে 5 মাস, সেটা তো আগেই বললাম। কৃষকরা যাতে, কৃষকটা কেন দিচ্ছে, সঠিক কৃষকরা যাতে সার পায়, বীজ পায়, ন্যায্য মূল্যে তেল, কেরোসিন তেল পায়, বিদ্যুৎ পায় এবং তারপর ডিজেল পায়, তারপর যাতে কৃষি পণ্যটা ভালো হয়। সরকার এটাও চিন্তা করেছে এবং ডিক্লেয়ারও দিয়েছে কৃষি পণ্য রক্ষার জন্য প্রতিটা উপজেলায় একটা করে হিমঘর করবে। এর জন্য আমাদের টাইম দিতে, এখন যে অবস্থা, আমাদের তো দীর্ঘ 17 বছর ধরে এদিক দিয়ে কোনো ইদি নাই, সম্পূর্ণ আমদানির পর নির্ভর করা হয়েছে। সেইটাকে আমাদের সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। ভাই বললেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো না। ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো রাখি নাই, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। ভারত চেয়েছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ভালো না রেখে আওয়ামীর সাথে সম্পর্ক ভালো রাখছে। এ দেশে ভারতের সাথে কি করে সম্পর্ক ভালো থাকবে? এ দেশের আওয়ামী লীগের হাজার হাজার লোককে মারি ফেলালো, টাকা লুট করলো, ব্যাংক লুট করলো এবং যারা করছে এই দুর্বৃত্তদান করছে তারা ভারত এখন আশ্রয় কাছে। ভারতের সাথে কি সম্পর্ক ভালো? ভারত কি করছে? এই গভর্নমেন্ট 5 মাস হয়েছে বর্ডার দিয়ে পুশিং করছে। তারা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে অস্থিরতা করা যায়। এটা এর জন্য আমরা চেষ্টা করছি ভারতের সাথে, আমাদের মানে সরকার চেষ্টা করছে বাংলাদেশের জনগণও চায় ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করতে, কিন্তু মর্যাদাপূর্ণ থাকতে হবে। দাদা ছোট ভাইয়ের মতো থাকলে সম্পর্ক হবে না, প্রভু আর চাকরের মতো সম্পর্ক রাখা যাবে না। যে কারণে আমরা আমাদের বিজেপি ভাইদের ধন্যবাদ জানাই যে পুশিংটা একটা কঠিন হবে। এই কারণে কি চীনের সঙ্গে, চীন আমাদের দীর্ঘদিনের বন্ধু, অর্থনৈতিক বন্ধু, সামরিক বন্ধু। যদি অর্থনৈতিক দিক দিয়ে চীন বাংলাদেশকে যেভাবে সাহায্য করছে, পদ্মা ব্রিজ চীন করছে, অন্য ব্রিজ চীন করছে, এই যে উড়াল সেতুগুলো এখনও চীনের এক্সিম ব্যাংকের সহায়তা হচ্ছে। চীন বাংলাদেশের ইকোনমি জোনে দিচ্ছে, চীন বাংলাদেশের
ব্যারেজের সাহায্য ব্যবস্থা করছে, চীন বাংলাদেশের তিস্তা প্রকল্প সাহায্য করছে, চীন থেকে আমাদের সম্পর্ক, আমি মনে করি ভারতের তো সেইভাবে অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের দেশের ডেভেলপমেন্টের খাতে উন্নয়ন করতে হলে, ইন্ডাস্ট্রিতে উন্নয়ন করতে হলে, অন্য কিছু যে কোনো কিছু উন্নয়ন করতে হলে টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন হলে চীনকে আমাদের দরকার। ইভেন এদেশে আগে তো সামরিক বাহিনীতে যারা ছিল প্রায় ইন্ডিয়াতে ট্রেনিং হতো। এখন এর আগেও একসময় চীনের সামরিক ট্রেনিং হতো, এখনও হবে। এবং চীনের থেকে যদি আমাদের সামরিক তিন বাহিনীর কে যদি আপনি পরিপূর্ণ করতে চান, যুদ্ধের জন্য না, নিজেদের আত্মরক্ষা করার জন্য, সেক্ষেত্রেও চীন এবং পাকিস্তানের অস্ত্র দরকার আমাদের দেশে। টার্কির অস্ত্র দরকার। টার্কি বাংলাদেশে ড্রোন ব্যবস্থা কারখানা করছে, এটা তো আমাদের জন্য ভালো। এটা যদি ভারত মনে করে যে না বাংলাদেশ, তো কেউ তাদের কেউ একটা কেউ 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 যে বলছেন যে ভারতের বাইরে গিয়ে মানে ভারতকে বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ চীন টার্কি পাকিস্তান এই বলয়ের মধ্যে পুরোপুরি ঢুকে পড়ছে, সেটা কি? না, ভারতকে বিরোধিতা করার জন্য না, মানে ভারতকে অস্বস্তিতে রাখবার না জন্য? না, ভারতের অস্বস্তিত রাখার জন্য কেন? আমরা আমাদের স্বাধীন দেশ, আমাদের কোন ক্ষেত্রে কোন দেশের আসলে আমাদের উন্নয়ন হবে, কোন দেশের আনলে আমাদের সামরিক উন্নয়ন হবে, কোন দেশে আনলে আমার বিমান বাহিনীর উন্নতি করতে পারো, কোন বিমান কিনলে আমরা তো কোনটা কিনলে স্বচ্ছ হবে, কোনটাই হবে। এটার জন্য আমাদের নিজের দেশ, স্বাধীন দেশের জন্য। এটা তো ভারত যদি কিছু মনে করে সেটা তো আমাদের কিছু না, ভারতের সাথে আমাদের বিরোধী না, বরং বাংলাদেশকে অস্থির করার জন্য ভারত দায়ী। তো মিস্টার রাজিকুজ্জামান রাথোর, আমরা শেষের দিকে প্রায় ৩-৪ মিনিট সময় আপনার জন্য ক্লোজ করবার জন্য আলোচনা। আমাদের মতো দেশের যেখানে জনসংখ্যা 18 কোটি, আয়তনটা আমরা যদি বলি 1,47,000 বর্গ কিলোমিটার, আমাদের দেশের 3 দিক ঘিরে আছে একদিকে যে প্রতিবেশী দেশ, আর একদিকে আছে যে মায়ানমার, আমাদের সামনে যাওয়ার পথ সমুদ্র, সামান্য একটু সম্পূর্ণ পথ আমাদের। এগুলোকে বিবেচনায় রেখে আবার বাণিজ্য ঘাটতির দেশ আমরা। ভারতের সঙ্গে আমাদের প্রায় $14 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, চীনের সঙ্গে প্রায় $20 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, আমাদের সঙ্গে একটু মাত্র সম্ভাবনা আছে গার্মেন্টস যেটা, সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম, পরেই আছে কম্বোডিয়া। তারা একদিকে স্কিল প্রোডাক্ট করা, আর একদিকে হলো হাই এন্ড প্রোডাকশন করা। তো এগুলো সব বিবেচনা করে আমাদের অর্থনৈতিক পরিকল্পনাটা সাজানো দরকার। 1 2 নম্বর হচ্ছে যে দেশের অভ্যন্তরে জনগণের মধ্যে স্বস্তির জায়গাটা তৈরি না হলে বাইরের অনেকেরই হস্তক্ষেপ করার সুযোগ তৈরি হয়ে যায়। ফলে একটা গণতান্ত্রিক পরিবেশ একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিটা কি হবে। সেটা কি নির্ভরশীলতা, সেটা কি একের বিরুদ্ধে আরেকজনকে ব্যবহার করার মানসিকতা, নাকি নিজেদের সক্ষমতাটা বাড়িয়ে তুলবার জন্য? আচ্ছা, সক্ষমতাটা বাড়িয়ে তুলবার জন্য কোন কোন ক্ষেত্রে সক্ষমতা আমাদের বাড়িয়ে তুলতে হবে, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য কী, আর আশু পদক্ষেপগুলো কী, সেগুলো আমাদের খুব বিবেচনা করা উচিত। তা নাহলে উত্তেজক অনেক কথা বলে, যেমন কেউ কেউ বলছে না ঘাস খেয়ে হলেও যুদ্ধ করবো। আচ্ছা, ঘাস খাওয়াটা পরের প্রশ্ন, মানুষ যদি খাবার না পায় তাহলে কিন্তু যুদ্ধ করার শক্তিও পাবে না সে। আজকে যে ইরান যুদ্ধ করছে, খেয়াল করতে হবে ইরান এতদিন ধরে আমেরিকার সঙ্গে টিকে আছে, তার 3টা বড় বিষয় আছে। একটা হলো তার অভূতপূর্ব শিক্ষার উন্নতি তারা করেছিল, এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা তাদের ছিল। 2 নম্বর হচ্ছে তাদের কৃষিটা, তাদের বিরাট সাপোর্ট, যার ফলে চারিদিক থেকে অবরোধ করে রাখলেও ইরানের মানুষ কিন্তু না খেয়ে মরবে না। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে যে সে ভূ রাজনীতিটাকে খুব ভালোভাবে ট্যাকেল করার চেষ্টা করেছে, কার কার সঙ্গে বন্ধুত্ব করা, কার কার সঙ্গে প্রতিপক্ষ বানানো। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের মতো ছোট দেশ, অনেক বড় চাপে যারা থাকি, তাদেরকে যুদ্ধতেই মনোভাব নিয়ে চললে চলবে না, বরঞ্চ এক্ষেত্রে জনগণের জনকল্যাণমুখী পদক্ষেপটা হওয়া দরকার। অনেক সময় হয় দেখবেন, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে এটা খুব বেশি হয়, যখনই তাদের নির্বাচন আসে তখনই তাদের একটা যুদ্ধ উন্মাদনা তৈরি হয়। কারণ এই যুদ্ধ উন্মাদনা হচ্ছে জনগণের কষ্ট ভুলিয়ে দিয়ে তাদেরকে মূল সমস্যা আড়াল করে অন্যদিকে ডাইভার্ট করা। আর আমাদের এখানে হয় সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি হবে, না হলে কখনো কখনো একটা যুদ্ধ উন্মাদনার জায়গা নিয়ে যাবে। এই জায়গায় আমরা মনে করি এতে করে আমরা 55 বছর ধরে তো দেশটাকে, অনেক সম্ভাবনার দেশটাকে
সম্ভাবনা বিকশিত হওয়ার পরিবর্তে সম্ভাবনা বিনষ্ট হতে দেখেছি। একটা ছোট্ট উদাহরণ বলে শেষ করি। 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেন, আমাদের সবার সমর্থন নিয়েই থাকলেন তিনি, তাই তো? এই সময় সুইস ব্যাংকে আমাদের আমানত 41% বেড়ে গেল। এই টাকাটা কে নিয়ে গেল? 1। 2 নম্বর, এই সময় যে কোটিপতির সংখ্যা প্রায় 10,500 কোটি বেড়ে গেল, আমাদের মুদ্রাস্ফীতি 9.8-এর নিচে নামলই না। ফলে মুদ্রাস্ফীতি 9.8, আমাদের আয় বৃদ্ধি 5%-এরও নিচে। তাহলে প্রতি বছরই আমরা আয় হারাচ্ছি। মানে 100 টাকার জিনিস কিনতে হচ্ছে 109 টাকা 80 পয়সায়, অথচ আমার বেতন বেড়ে দাঁড়াচ্ছে 105 টাকা, মানে 4 টাকা 80 পয়সা প্রতি 100 টাকায় আমি হারাচ্ছি। সেই দিকে যদি আমি কৃষকের কথা ভাবি, শ্রমিকের কথা ভাবি, সেটা দেখব যে এবার যে হামে মারা গেল এবং যারা হাসপাতাল থেকে ফিরে গেল, তাদের বেশিরভাগটা হচ্ছে হামের সঙ্গে অপুষ্টিযুক্ত। এবং আমাদের উচ্চবিত্ত পরিবারের সন্তানরা তারা কিন্তু অতটা বেশি দুর্দশার মধ্যে পড়েনি, নিম্নবিত্ত শ্রমিক কৃষকদের সন্তানরাই পড়েছে। ফলে সব মিলিয়ে খেয়াল করে দেখুন তো যে আমাদের কৃষির সম্ভাবনা কতটুকু, শিল্পের সম্ভাবনা কতটুকু, আমাদের পশুপালনের সম্ভাবনা কতটুকু, আমাদের মাছ উৎপাদনের সম্ভাবনা কতটুকু, এগুলো আমাদের সব এক ধরনের স্ট্যাটিস্টিক্স আছে। কিন্তু এই স্ট্যাটিস্টিক্স দিয়ে তো আমাদের পেট ভরবে না, স্ট্যাটিস্টিক্সটাকে বাস্তবে রিয়েলিটিতে রূপান্তরিত করতে হবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের পরিকল্পনা হওয়া দরকার। কিন্তু আমরা পার্লামেন্টে সেই আলোচনাগুলো খুব দেখি না। এমনকি রাস্তায়ও আমরা এত উত্তেজক কিছু কথা শুনি যাতে আমাদের সত্যিকারের সম্ভাবনাগুলো হারিয়ে যায়। ডক্টর ফরহাদ, খুব ছোট করে মিনিট 3-এর মধ্যে শেষ করতে হবে। ভাই, এই যে আমাদের প্রায় বলেন, অনেকেই বলে যে বাংলাদেশ ছোট দেশ, লোক মাত্র 18 কোটি থেকে 20 কোটি। আমরা মনে করি এটা বাংলাদেশের জনগণ যেটা আছে, ইয়ং ফোর্স 60%, এটা সম্পদ। ইসরায়েল 90 লক্ষ লোক, আমাদের আয়তনের চাইতে বেশি বড় না, বরং কম। সারা বিশ্বে তারা এই করছে। আমাদের এই ইয়ং বাংলাদেশে যে ইয়ং ফোর্স আছে 18 থেকে 30 বছর বয়স, এদের সংখ্যা পৃথিবীর অনেক দেশের চাইতে। এখন আমাদের মেন কাজ করতে হবে কি, এই শ্রমিক বিদেশে পাঠালে, আনস্কিল শ্রমিককে স্কিল করে বিদেশে পাঠাতে হবে, শ্রমবাজার খুঁজতে হবে, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসবে। গার্মেন্টসের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশে আগে যে পাটকলগুলো ছিল, সোনালী আঁশ বলা হতো, যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করতে হবে, নতুন নতুন পাটকল করতে হবে। এবং বাংলাদেশে পাটকল এক সময় আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় পাট বিদেশে রপ্তানি যাওয়া তো ইন্ডিয়ার মাধ্যমে। এখন সেই পাটকল চালু করে শ্রমিকদের সেখানে কাজের ব্যবস্থা করতে হবে। চামড়া শিল্পে বাংলাদেশে একসময় নাম করেছিল, এবং সেই চামড়া শিল্পকে এখন নতুন করে শিল্প কারখানায় আইনে আবার উৎপাদন বাড়া দিতে হবে। চা বাংলাদেশের সবচেয়ে দামি চা, পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের 1 নম্বর উন্নত মানের চা আছে, যে কস্টলি। বাংলাদেশের চা শিল্পকে প্রসার করতে হবে। ধরেন কৃষি প্রক্রিয়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, আইসিটি, এবং লাইট ইঞ্জিনিয়ারিং, এবং ঔষধ। এবং বাংলাদেশের ঔষধ বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাংলাদেশের জাহাজ বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের নেগেটিভটা চিন্তা বাদ দিয়ে বরং বাংলাদেশের যে সম্পদ আছে সেই সম্পদের সুষম বন্টন করে, সম্পদকে আরও দীর্ঘায়িত ব্যবস্থা করে, এবং এইটা যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে বাংলাদেশ একসময়, এটাকে সিঙ্গাপুর নাই বলুক, বাংলাদেশের লোক বাইরে যে কাজ করবে না, বাংলাদেশ কোনো দেশের পর নির্ভর হবে না। আর ওই যে আর অনেকে বলে, আরে ভাই আমরা প্লেন কিনছি কেন, আমরা কি যুদ্ধ করব, আর্মস কিনছি কেন, যুদ্ধ করব? আরে আমাদের দেশ স্বাধীন দেশ, স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য যা যা করার দরকার, আমি মনে করি, আমি এই সরকারকে বলবো যে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে 1 বছরের জন্য সামরিক ট্রেনিং দেওয়া দরকার। শেষ করতে হবে। দর্শক প্লিজ, আমরা আশা করব ইনশাআল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ থ্যাংক ইউ। যদি ভালো না করবে, ভালো না করলে
মানুষ জনগণ বিচার দর্শক করবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া রাজিকুজ্জামান রতন এবং ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আলোচনা এবং মানুষ আসলে সুশাসন দেখতে চায়, স্বচ্ছতা, জবাবদিহিতা দেখতে চায়, স্বচ্ছতা চায়, নিরাপত্তা চায়, স্বস্তি চায় এবং প্রধানমন্ত্রী অনেক কিছু ভালো করবার চেষ্টা করছেন। ওনারা বলছেন অনেক বদলেছেন, অনেক কিছু বদলাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি একা আসলে সব কিছু বদলাতে পারবেন না। বাকিদেরও, তার সঙ্গে যারা আছেন তাদেরও বদলাতে হবে। শুধু সরকারি দল বদলালেই হবে না, বিরোধী দলকেও বদলাতে হবে এবং সেই জায়গায়ও এক ধরনের হতাশা কিন্তু জনমনে তৈরি হচ্ছে। এবং সরকার, আমরা শুনি যে অনেক পলিসির কথা, তারা অনেক সুন্দর সুন্দর পলিসি করছেন, পলিসির দিকে পলিসি ওরিয়েন্টেড পলিটিক্স করতে চান, কিন্তু দেশটাকে শুধু পলিসি ওরিয়েন্টেড করলে হবে না, এটাকে ডেলিভার করতে হবে, ডেলিভারি স্টেট করতে হবে। মানুষ যেন আপনার পলিসি কত সুন্দর সেটা আসলে শেষ পর্যন্ত মানুষ বিচার করবে না, মানুষ কি পাচ্ছে সেটাই তার প্রধান বিবেচ্য বিষয়। কাজেই একই সঙ্গে পলিসি এবং একই সঙ্গে ডেলিভারি দুটোই নিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।